বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো উস্কানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন উস্কানিমূলক অপতথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের সদর দপ্তর। অবস্থায় পুলিশের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা জানিয়েছে যে পুলিশ সদস্যরা তারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। কেউ যদি পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছেন। এরপর জানাবো সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার অনুমোদন। সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার প্রস্তাবের অনুমোদন করেছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। আজ জরুরি বৈঠকে এই ক্রয়ের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, বর্তমান সময়ে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কাতারের কাছ থেকে এলএনজি কিনতে না পারায় সরকার অতিরিক্ত টাকা দিয়ে সিঙ্গাপুর থেকে এই এলএনজি কিনতে বাধ্য হচ্ছে। এমনিতেই সারা দেশ জুড়ে গ্যাসের তীব্র সংকট চলছে এবং সরকার আসলে গ্যাসের টাকা দিতে পারছে না। তাই নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতি এড়াতেই নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে তারেক রহমান। এদিকে মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, সাবেক কাউন্সিলর হাবিব গ্রেপ্তার। রাজধানী মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এবারে জানাবো পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে বিএনপির ছাত্রদল নেতার মৃত্যু। ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্বজনেরা বিচারের দাবি করেছে। এবং সর্বশেষ জানাবো হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় 1 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। হবিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে 1 কোটি টাকার ভারতীয় জিরা, ফুচকা, মদ, কম্বল সহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। উস্কানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর উস্কানিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এই ধরনের প্রচারণা বিভ্রান্ত না হয়ে বিশ্বাস, শেয়ার বা প্রচার থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে আহ্বান জানিয়েছে পুলিশের সদর দপ্তর। বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি নানাভাবে আমাদের পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আসলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও বড় ধরনের কার্যক্রম যেন পুলিশের বিরুদ্ধে কেউ চালাতে না পারে সেই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করার জন্য আসলে বলা হয়েছে, যাতে করে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটি সবাইকে খুব সুন্দরভাবে দেখভাল করার
কথা আসলে বলা হচ্ছে এবং আরও বলা হয়েছে পুলিশের সদস্যরা তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে তাদের নিয়ে, যারা বিভ্রান্তিমূলক ও অপতথ্য ছড়াচ্ছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে অবজারভেশনে রেখেছে পুলিশের কর্মকর্তারা। তারা এই মুহূর্তে এই ধরনের উস্কানিমূলক কার্যক্রমের পুরোপুরি বিরোধিতা করছে এবং তারা এটি পুরোপুরি বাতিল করার চেষ্টা করছে। সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার অনুমোদন দিল সরকার। বর্তমান সময়ে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সরকার এবার বাধ্য হয়ে সিঙ্গাপুর থেকে আরামকোর কাছ থেকে সৌদি আরবের আরামকোর কাছ থেকে সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। সরকার এই মুহূর্তে বুঝতে পারছে যে বাংলাদেশে এই মুহূর্তে গ্যাসের অনেক বেশি প্রয়োজন, কারণ গ্যাসের সংকটে বাংলাদেশের গাজীপুর এবং চট্টগ্রামে প্রায় 200 ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারি ছুটির সঙ্গে 4 দিন করে ছুটি বাড়িয়ে মূলত এই ফ্যাক্টরিগুলো বন্ধ করার জন্য ছুটি দিতে বাধ্য হয়েছে সরকার। এর কারণে মূলত সরকার এবার বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়ে তারা এলএনজি কিনতে বাধ্য হচ্ছে। তারা মূলত এলএনজিটা কিনছে হচ্ছে সিঙ্গাপুর থেকে, সেখানে আরামকোর যে শাখা রয়েছে সেখান থেকে এই গ্যাস কেনা হচ্ছে। একটি এলএনজি কার্গোতে 33,60,000 MMBTU থাকে। সেই হিসেবে এই কার্গোর মূল্য দাঁড়ায় 7,74,08,000 মার্কিন ডলার, যা প্রায় 72.41 মিলিয়ন ডলারের সমান। মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, সাবেক কাউন্সিলর হাবিব গ্রেপ্তার। রাজধানী মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানী লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে গোয়েন্দা সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। সারা দেশ জুড়ে এভাবে চলছে বিএনপির কামড়াকামড়ি। এক নেতা আরেক নেতাকে হত্যা করছে, তো আরেক নেতা আরেক নেতাকে হত্যা করছে। এভাবেই চলছে বিএনপির ক্ষমতার ভাগাভাগি। এতে যারা ব্যবসায়ী রয়েছে বাংলাদেশে তারা আসলে এই চাঁদাবাজদের খপ্পরে পড়ে দেশটা একরকম ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। সুতরাং বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে যে তারেক রহমানের দল 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখনও ঠিক একইভাবে তাদের নিজ দলের নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের হাতে মারা পড়ত। আবার বর্তমান সময় ঠিক একই কায়দায় তাদের নেতাকর্মীরা আরেক নেতাকর্মীর হাতে মারা পড়ছে। এভাবেই বিএনপি দুর্নীতিতে 1 নম্বরের চ্যাম্পিয়নে গিয়েছিল প্রায় 5 বার। নতুন করে আবার যেভাবে বিএনপি ক্ষমতায় এসেছে এবং তারা আসলে যেভাবে কার্যক্রম চালাতে শুরু করেছে, এতে মনে হচ্ছে যে এই ধরনের কার্যক্রম থেকে আসলে মনে হচ্ছে যে এই সরকার এবছরও হয়তো বাংলাদেশকে দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেই ছাড়বে, এটাই মনে হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের নিজেদের নেতাকর্মীদের হাতেই মারা খাচ্ছে। এটা বাংলাদেশের জন্য এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। এই ধরনের সহিংস পরিস্থিতির কারণে বাংলাদেশে বিগত 2 বছর ধরে ডক্টর ইউনূসের মতো একজন সরকার ক্ষমতায় থাকাকালীনও বাংলাদেশে আসলে আমরা দেখতে পেলাম একটি বিদেশি বিনিয়োগও আসেনি। নতুন করে শুধুমাত্র আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র চীন থেকে কিছুটা বিনিয়োগ বাংলাদেশে এসেছে, তাছাড়া আর কোনো দেশের কোনো বিনিয়োগ বাংলাদেশে আসেনি। সারা বাংলাদেশে গার্মেন্টসের মালিকদেরকে জিম্মি করে চাঁদা আদায়, সারা দেশের পণ্যবাহী ট্রাকগুলো থেকে চাঁদা আদায় সহ যে ধরনের ঘটনাগুলো বিএনপি আসলে ঘটাচ্ছে, এভাবেই বাংলাদেশটা একসময় ধ্বংসের দিকেই চলে যাবে। কারণ তারা দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, সেটি আবারও প্রমাণিত হলো। নিজের দলের নেতাকর্মীদের হাতেই তাদের নিজের দলের নেতাকর্মীরাই মারা যাচ্ছে। এটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে যদি চলতে থাকে, আইন শৃঙ্খলা যদি বিএনপি ঠিক না করতে পারে, গ্যাস বিদ্যুৎ যদি না দিতে পারে, আবারও বিএনপির বিরুদ্ধে মাঠে নামা মানুষের বেশি একটা সময় লাগবে না, খুব দ্রুতই মনে হচ্ছে আবারও অনেকে এক দফার ঘোষণা দিতে পারে। এটি বর্তমান সময়ে বিএনপির জন্য এই বাস্তবতাকে মেনে নিয়ে রাজনীতিতে তাদের এগিয়ে যেতে হবে। তারা যদি সবকিছু ঠিকঠাক মতো চালাতে না পারে তাহলে তাদের পতনের দিনক্ষণ বেশি একটা দূরে নয়, খুব শীঘ্রই তারা আসলে এই বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে।
পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু। অপকর্মেও করার পর পুলিশের সদস্যরা ধাওয়া দিয়ে তারপর স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরার জন্য গেলে এরপর তিনি ছাদ থেকে পড়ে যান। এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পর পুলিশের সদস্যদের উল্টো দোষারোপ করছে উক্ত ওই বিএনপি নেতার বাবা এবং স্বজনরা। রাত 12টার দিকে পুলিশের একটি দল এসে তাদের 5তলা ভবনে 4তলায় প্রবেশ করে তল্লাশি চালায়। তখন পুলিশ তার মেয়ের ছেলে শাহরিয়ার কবির সৌমিককে খোঁজ করে। এ সময় পুলিশ সদস্যরা দৌড়ে ছাদে যান। তার কিছুক্ষণ পরেই বিকট শব্দে বাসার নিচে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। তারপরই তার নিথর দেহ পাওয়া গেছে। এই ঘটনায় এখন উক্ত বিএনপির ওই নেতার বাবা তিনি বিচারের দাবি করেছেন। তিনি বলেন যে তার ছেলেকে পুলিশের দাবর খেয়ে তারপর তার ছেলে পড়ে গিয়েছে, সুতরাং এখন তিনি বিচার চান। তার ছেলে যে অপকর্মের সঙ্গে যুক্ত ছিল সেসব বিষয় এড়িয়ে যাচ্ছে বিএনপির ওই নেতা। মূলত বর্তমান সময়ে পুলিশের সদস্যরা একরকম আসামি ধরতে ধরতে অতিষ্ঠ। দেখা যাচ্ছে যে সারা দেশেই তারা অভিযান চালাচ্ছে এবং দেখা যাচ্ছে অনেককে আটক করা হলেও প্রকৃতপক্ষে আবার দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অনেকেই ছাড়া পেয়ে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় পুলিশের সদস্যরা কষ্ট করে আসামি ধরার পর তাদেরকেই দোষারোপ করছে বিএনপির সন্ত্রাসীরা।